যদি আজকে কেউ আমেরিকা ইসরায়েলের এগেনস্টে দাঁড়ায়, সেটা যেই হোক না কেন, আমার মনে হয় তাকে আমাদের মোরাল সাপোর্ট দেওয়া উচিত। যাদের কনফিউশন আছে যে কেন ইউএসএ এবং ইসরায়েল মিলে এখন ইরানকে অ্যাটাক করছে, ভেনেজুয়েলাকে অ্যাটাক করছে, এদের সাথে আসলে রাশিয়া এবং চায়নার প্রবলেমটা কি, রাশিয়া ইউক্রেন ওয়ার এবং জ্বালানি তেলের কাহিনীটা, এটার ভিতরে বেশ অনেক প্যাচ আছে। তখনই ট্রাম্প চিন্তা করলো এই জিনিস এখন আমাকে ঠেকাইতে হলে কি করতে হবে, সরাসরি ইরানে যায় যুদ্ধ করে আসতে হবে, ইরানে যায় বোমা ফেলতে হবে। আসসালামু আলাইকুম সবাইকে। রিসেন্টলি ইউএসএ কিংবা আমেরিকা এবং ইসরায়েলের সাথে ইরানের বেশ বড় একটা যুদ্ধ আমরা দেখতে পারতেছি। এবং যদিও হয়তো আমরা অনেকেই হয়তো ইরানের যারা এখন ক্ষমতায় আছেন তাদের হয়তো ধর্মের সাথে আমাদের সবকিছু হয়তো মিলতে নাই পারে। আমরা জানি যে তারা কিন্তু শিয়া ধর্মাবলম্বী। তো তারপরেও আমি আমার ব্যক্তিগত স্ট্যান্স থেকে এটা মনে করি যে যদি আজকে কেউ আমেরিকা ইসরায়েলের এগেনস্টে দাঁড়ায়, সেটা যেই হোক না কেন, আমার মনে হয় তাকে আমাদের মোরাল সাপোর্ট দেওয়া উচিত, সে যেই হোক না কেন। এবং আমরা এর আগে থেকেও জানি যে টোটাল এই যে আমেরিকা ইসরায়েল এদের যে পাণ্ডবটা, এরা কিন্তু সবসময় চাইছে যে ইসলামিক কান্ট্রিগুলোকে যেন ফেলায় দেওয়া যায়। তো এই ব্যাপারটা কিন্তু এখন সব জনগণ জানে, সবাই জানে। কিন্তু এটার আড়ালেও আরও একটা ঘটনা আছে, যেটাও আপনার আজকে এই ভিডিওটার থ্রুতে জেনে যাওয়া উচিত। এটা নিয়ে একদমই কেউ কথা বলার সাহস রাখে না। আমি দেখছি খুব 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 কম সীমিত মানুষ এটা নিয়ে কথা বলছে। যারা বলতেছেন তাদেরকে আমার অনেক 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 থ্যাঙ্কস। অলরেডি মোয়ামিন ভাইকে দেখছি এটা নিয়ে কথাবার্তা বলতে, এবং অনেকে এটা নিয়ে কথাবার্তা বলতেছে। আমি চেষ্টা করব আজকের এই ভিডিওটাতে এই ব্যাপারটা একদম খোলাসা করে দেওয়ার। যাদের কনফিউশন আছে যে কেন ইউএসএ এবং ইসরায়েল মিলে এখন ইরানকে অ্যাটাক করছে, ভেনেজুয়েলাকে অ্যাটাক করছে, এদের সাথে আসলে রাশিয়া এবং চায়নার প্রবলেমটা কি, রাশিয়া ইউক্রেন ওয়ার এবং জ্বালানি তেলের কাহিনীটা, এটার ভিতরে বেশ অনেক প্যাচ আছে। বাট আমি চেষ্টা করব এই ভিডিওটাতে খুব সহজ করে বুঝাই দেওয়ার। সো আমাদের এই টোটাল ওয়ার্ল্ডে বিলো দ্য হোল সিস্টেম কিছু সুপার পাওয়ারের মধ্যে সবসময় ফাইট চলতে থাকে যে কে বড় হবে না হবে। রাশিয়া, চায়না, আমেরিকা, এই তিনটা ওয়ান অফ দ্য বিগেস্ট সুপার পাওয়ার। আমরা জানি যে রাশিয়া এবং চীনের সাথে আমেরিকার বেশ দীর্ঘ একটা শত্রুতা আছে। এবং আমেরিকা কিন্তু যখনই দেখা গেছে ডোনাল্ড ট্রাম্প আসছে, সে কিন্তু ট্যারিফ দিয়ে নিয়েও বিভিন্ন দেশে যে চীন বিরোধী বিভিন্ন স্বাক্ষর সে সাইন করাইছে। কেন করাচ্ছে বোঝাটা খুব সিম্পল, সে তার সুপার পাওয়ারটাকে কন্ট্রোল করতে চায়। দ্যাটস আ প্রেটি নর্মাল একটা লজিক। এখন আমরা একটু আরেকটা সাইড দেখি। চায়নার কাছে ইনাফ পরিমাণের জ্বালানি তেল নাই। পৃথিবীতে এমন একটা জিনিস আছে যেটা ট্রেড করতে চাইলে কিংবা লেনদেন করতে চাইলে আমাদের ডলারের ইউজ নিতেই হয়, অর্থাৎ ইউএসডি হেল্পটা নিতেই হয়। আমরা অনেক আলটিমেট সিলেবাসের আগের ভিডিওগুলোতে এটা নিয়ে অনেক কথাবার্তা বলছি যে কেন আমেরিকা চাইছে যে ইউএসডি শুড বি দ্য অ্যাকচুয়াল কারেন্সি, কেন তারা গোল্ডকে সরাইছে, ইউএসডির মাধ্যমে কিভাবে সে একটা সুদযুক্ত কমপ্লিটলি ব্যাংকিং সিস্টেম এবং অর্থনীতি তৈরি করছে, আমরা অনেকেই জানি। ভিডিওগুলোতে অলরেডি কথাবার্তা বলছি যে ডলার থাকলে কিভাবে একটা পুরো রাষ্ট্রকে, পুরো পৃথিবীকে সুদের ভিতরে ডুবায় রাখা যায় এবং কিভাবে আমরা ইনফ্লেশনের কারণে প্রতিনিয়ত টাকা হারাচ্ছি। এটা নিয়ে অলরেডি আমি অনেক বিস্তারিত কথাবার্তা আগে বলে আসছি। আলটিমেট সিলেবাসের পেছনের এপিসোডগুলো দেখার জন্য আপনাকে আমন্ত্রণ থাকলো। নিক্সনের একদম ডলারের ইন্ডাস্ট্রিটা কিভাবে সে শুরু করলো, পুরাটা নিয়ে আমি কথাবার্তা বলছি। তো ওইটার থেকে যদি আমি একটু টানতে চাই, আমেরিকা যদি বা কোনো দেশ যদি চায় যে আমি পৃথিবীটাকে শাসন করতে চাই, তাহলে তার সব থেকে বড় পাওয়ার হচ্ছে ইউএসডি বা ইউএস ডলার, অর্থাৎ তার কারেন্সি। সে ধরেন আমেরিকার কারেন্সি যদি ইউএস ডলার হয় এবং প্রত্যেকটা দেশ যদি সে কত টাকা ছাপাইতে পারবে সেটা যদি ইউএস ডলার থেকে তাকে হিসাব করে নিতে হয়, তাহলে অটোমেটিক্যালি একটা সুপার পাওয়ার করা যেতে পারে, মানে সেই দেশটা অটোমেটিক্যালি একটা সুপার পাওয়ারে বসে যায়। সমস্যাটা হচ্ছে চায়নার কাছে ইনাফ পরিমাণ জ্বালানি নাই। সো সে যেটা করতো, মিডল ইস্টের যে দেশগুলো আছে, সে ইরান, ভেনেজুয়েলা, এদের কাছ থেকে সে জ্বালানির হেল্পটা নিত, অর্থাৎ সে জ্বালানিটা কিনতো। ইউএসএ যে কাজটা করে, যেহেতু জ্বালানি ইউএস ডলার ব্যতীত ট্রেড করা পসিবল না, আমেরিকা যেটা করে ইরানের উপরে ডলার স্যাংশনের ভয় দেয় যে আমি তোমাকে ডলার দিবই না, সো তুমি তোমার নিজের দেশের মুদ্রাও ছাপাইতে পারবা না, আর ডলার যেহেতু নাইও তুমি চাইলেও এই ট্রেডটা করতে পারবে না। ঘটনা যেটা দাঁড়াইলো, ইরানের কাছে ইনাফ তেল পড়ে আছে, কিন্তু আমার কাছে ইনাফ তেল আছে, ওই তেল আমার ইউজও হয়ে যাচ্ছে, কিন্তু যেগুলো এক্সট্রা অনেক পড়ে আছে সেটা আমি বাইরে বিক্রি করতে পারতেছি না। এবং যেহেতু মিডল ইস্টের অনেকগুলো দেশের ওয়ান অফ দ্য বিগেস্ট ইনকাম সোর্স হচ্ছে জ্বালানি, তো সে যেহেতু জ্বালানিটা সেল করতে পারতেছে না, বিকজ সে ডলার খরচ করতে পারে না, তার ডলার স্যাংশন দেওয়া, সে কিন্তু অটোমেটিক্যালি এমনি গরিব হয়ে আছে। ওই দিক দিয়ে চায়না এই প্রবলেমটা যখন দেখতেছে যাচ্ছে, ঠিক আছে আমি তো কারো কাছ থেকে জ্বালানি কিনতে পারতেছি না, ওই দিক দিয়ে ট্রাম্প একে একে করে চীন বিরোধী
বিভিন্ন হচ্ছে গিয়ে চুক্তি স্বাক্ষর করা যাচ্ছে বিভিন্ন দেশের সাথে, তাহলে আমি কি করতে পারি? তখন চায়না যে কাজটা করলো, চায়না ফোকাস করলো রিনিউয়েবল এনার্জি ক্রিয়েট করার। আপনি রিসেন্টলি দেখছেন যে বিওয়াইডি অলরেডি টেসলাকে বিট করে উপরে চলে গেছে। সো অনেকগুলো কিন্তু রিনিউয়েবল এনার্জি চায়না তৈরি করছে। এবং লিথিয়াম ব্যাটারির যদি আপনি চিন্তা করেন যে সব থেকে বড় কারখানা কোথায় আছে, এটা কিন্তু চায়নাতেই। সো চায়না কিন্তু এই যে রিনিউয়েবল এনার্জিগুলোর দিকে ফোকাস করছে, এই কোশ্চেনটার উত্তর এখানে চলে আসে যে হুট করে কেন আমরা দেখলাম চায়না ধুম করে একদম টপ টিয়ার গাড়ি বানানো শুরু করছে ব্যাটারি চালিত। অর্থাৎ বিওয়াইডি কিভাবে এত বড় হয়ে আসলো, এটা কিন্তু ওয়ান অফ দ্য রিজন এইটাই যে চায়না চাইলেও তার কাছে ডলার আছে, বাট ইরানের কাছ থেকে সে কিনতে পারতেছিল না জ্বালানি তেল। দ্যাটস ওয়াই তাকে মানে অটোমেটিক্যালি মুভ করতে হয়েছে রিনিউয়েবল এনার্জির দিকে। সো চায়না সবসময় চাইছে যে আমরা আমাদের যে মেইন মার্কেট মিডল ইস্টে, সেখানে এগুলো আমরা সেল করব, ওই রিনিউয়েবল এনার্জিগুলাও সে এখানে সেল করতে চাইছে। বাট ইউএসএ প্রতিবার ডলার স্যাংশন দিয়ে সেটাকে অবরুদ্ধ করার ট্রাই করছে। ঠিক একইভাবে আপনার কাছে প্রশ্ন আসতে পারে যে রাশিয়ার সমস্যাটা কি? বেসিক্যালি রাশিয়াকে ইউক্রেনের সাথে একটা যুদ্ধের ট্র্যাপে ফেলায় রাখছে অলরেডি ইউএসএ। সো রাশিয়া অলরেডি এই দিক দিয়ে তো আপনার ইউক্রেনের সাথে যুদ্ধের একটা ট্র্যাপে ফেসে আছে। ওই দিক দিয়ে সিরিয়ার যখন আসাদ রিজিমের পতন হয়, তখন কিন্তু রাশিয়া তার বিরোধী পক্ষকে বোমা দিয়ে অনেক করার ট্রাই করছে, বাট দ্যাট ডিডন্ট অ্যাকচুয়ালি দ্যাট মাচ ওয়ার্ক। আলটিমেটলি যখন সিরিয়ার আসাদ রিজিমটা পতন হয়, ওই দিক দিয়ে ইউক্রেনের ওয়ার, রাশিয়াও একদম কোণঠাসা হয়ে গেছে। সো আলটিমেটলি এই অবস্থাতে দাঁড়ায় যখন ইরান চায়নার মাঝখানে এমন একটা চুক্তি হওয়ার সম্ভাবনা তৈরি হচ্ছিল যে ইরান চাইলেই বাইপাস করে, অর্থাৎ ইউএস ডলার বাইপাস করে সে হয়তো জ্বালানিটা চায়নার কাছে সেল করে দিতে পারে, এরকম একটা কথা যখন শুরু হইলো, তখনই ট্রাম্প চিন্তা করলো এই জিনিস এখন আমাকে ঠেকাইতে হলে কি করতে হবে? সরাসরি ইরানে যায় যুদ্ধ করে আসতে হবে, ইরানে যায় বোমা ফেলতে হবে। এবং আমি এক্সকিউজ আকারে কি দেখাইতে পারি? আমি এক্সকিউজ আকারে দেখাইতে পারি যে ইরান এখন হচ্ছে কি একটা স্বৈর শাসকের আন্ডারে আছে। আপনি খেয়াল করলে দেখবেন ট্রাম্প বিভিন্ন জায়গায় যখন যাচ্ছে, সে কিন্তু এটাকে লিটারালি একটা গেম হিসেবে চিন্তা করতেছে, এবং সে যেখানেই যাচ্ছে সেখানেই বারবার বলতেছে যে ইরানে হচ্ছে স্বৈরশাসক বসে আছে, ইরানের জনগণকে সে স্বাধীনতা দিতে চায়। বাট এগুলোর কোনোটাই কিন্তু একটা সিঙ্গেল কথাও সত্য না। তো আমরা অলরেডি এইটা আগে থেকেই জানতাম যে আমেরিকা, ইসরায়েল এরা সবসময় ইসলামিক কান্ট্রিগুলোর এগেনস্টে আছে, বাট এটার ভিতরেও নিচ দিয়ে একটা কিন্তু খুব পাওয়ারফুল রাজনীতি চলতেছিল। সেই ক্ষেত্রে আমি একটা লাইন দিয়ে এই ভিডিওটার ইতি টানতে চাই, সেটা হচ্ছে দেখেন ভাই, যদি আপনি ইতিহাসের ফেরাউন হইতে চান, আমেরিকাকে উদ্দেশ্য করে বলতেছি, তাহলে ইতিহাসের মুসা আলাইহিস সালামও কিন্তু একদিন চলে আসতে পারে, এবং এটা আসবেই, এটা আমরা জানি অবশ্যম্ভাবী। সো দ্যাটস অল অ্যাবাউট দ্য হোল এপিসোড। দেখা হচ্ছে নেক্সট ভিডিওগুলোতে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। টাটা।